কতদিন পরে আজ গ্রামে যাচ্ছি, ভাবলে খুশি খুশি লাগছে। এই শহরে একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। বেশ কয়েকদিন গ্রামে একটু আরামায়েশ করে থেকে আসতে পারবো। ট্রেনটা এখন সময় মতো পৌঁছালেই হয়, নয়তো ওদিকে ঠাকুমা আবার চিন্তা করবে বড্ড। সঞ্জয় শহরে পড়াশোনা করে। বহুদিন বাদে সঞ্জয় আজ গ্রামে তার ঠাকুমার কাছে যাবে। বেশ কিছু সময় পর ট্রেন এসে থামলো। সঞ্জয় ট্রেন থেকে নেমে পড়ল। আশপাশে তো কোনো একটা রিক্সা দেখছি না, যাই একটা রিক্সা দেখি। বড্ড ক্লান্ত লাগছে, আর হেঁটে যাওয়ার শক্তি নাই, সাথে আবার ভারী ভারী ব্যাগও রয়েছে। একটা রিক্সা দেখাই ভালো মনে হচ্ছে। ওই তো একটা রিক্সা দেখা যাচ্ছে। ও ভাই, যাবেন নাকি পলাশপুর? আগে বাবু, যাওয়া যাবে। আসেন আসেন, এবার উঠে পড়ুন দেখিনি। সঞ্জয় সেই রিক্সাতে গিয়ে উঠে বসলো। ঠিক আছে ঠিক আছে, চলুন তাহলে। কিছুক্ষণ পর রিক্সাটা এসে থামলো বাড়ির সামনে। বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো বয়স্ক এক ভদ্রমহিলা। তিনি শশীবালা দেবী, সঞ্জয়ের ঠাকুমা। দাদু ভাই, এসেছিস? সেই কবে থেকে তোর জন্য পথ চেয়ে বসে আছি। এতদিনে আসার সময় হলো। কি আর করব বলো ঠাকুমা, কলেজ থেকে তো তেমন ছুটি পায় না, কিন্তু এইবার এসে গেছি। এইবার তোমার কাছে অনেকগুলো দিন থেকে যাব, আর সেই সাথে তোমার হাতের মজার মজার রান্না খাবো কিন্তু। আচ্ছা, বেশ বেশ, তাই হবে। এখন আয় দাদু ভাই, ভেতরে আয়। সেই কখন বেরিয়েছিস? সঞ্জয় ঠাকুমার সঙ্গে বাড়ির ভেতরে চলে গেল। এরপর দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলো। রাতের বেলায় ঠাকুমা, তুমি কি ঘুমিয়ে পড়েছো? না রে দাদু ভাই, আয় আয় ভেতরে আয়। ছোটবেলায় কত তোকে গল্প বলে ঘুম পাড়িয়েছি। তাই জন্যই তো এখন আবার চলে এলাম তোমার কাছে গল্প শুনবো বলে। কেন ঠাকুমা, তুমি গল্প বুঝি শোনাবে না? ঠাকুমা একটু হেসে বলল, গল্প শুনবি? তো কি গল্প শুনবে দাদু ভাই, বল দেখি। আচ্ছা ঠাকুমা, মায়ের কাছে শুনেছি আমাদের নাকি আগে রাজ পরিবার ছিল। হ্যাঁ রে দাদু ভাই, তোর মা ঠিকই বলেছে। আমাদের পরিবার একসময় রাজবংশ ছিল, কিন্তু এতটুকু বলে ঠাকুমা থেমে গেল। সঞ্জয় বলল, কিন্তু কি ঠাকুমা, থেমে গেলে কেন বলো? সে অনেক বছর আগের কথা, কত যুগ পেরিয়ে গেছে। তারপর অনেক বড় রাজবাড়ি ছিল আমাদের। তবে সেটা আমাদের বললে ভুল হবে, সেটা ছিল আমার শ্বশুর মশাইয়ের। তিনি ছিল রাজা মহেন্দ্র প্রতাপ। তার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া ছিল। বড় ভালো মানুষ ছিলেন তিনি। গরিব প্রজাদের মাঝে মধ্যেই অনেক কিছু দিয়ে সাহায্য করত, কখনো খাবার, কখনো টাকা পয়সা। রাজামশাই, আপনাকে বড্ড চিন্তিত দেখাচ্ছে। মন্ত্রী, তুমি তো জানোই আমাদের দেশে ব্রিটিশদের আগমন ঘটেছে। তারা প্রতিনিয়তই লুট চালাচ্ছে। আমাদের পাশের রাজ্যগুলোতেও এই একই হাল করেছে। জানি না আর কতদিন আমাদের এই রাজ্যকে নিরাপত্তা দিতে পারবো। তাহলে তাহলে আমরা এখন কি করতে পারি রাজামশাই? সেটাই তো ভাববার বিষয়। ভাবছি রাজ্যবাসীর জন্য একটা ঘোষণা দেওয়ার ব্যবস্থা করব। কি ঘোষণা? কি ঘোষণা রাজামশাই? পরের দিন সকালে শোনো শোনো শোনো, রাজ্যবাসীর জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে।
শোনো শোনো শোনো, আমাদের এই রাজ্যে ব্রিটিশদের আক্রমণ হতে পারে, তাই যার যার মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। শোনো শোনো শোনো, রাজ্যবাসী শোনো। রাতের বেলায় রাজামশাই, রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। রাজামশাই তখন ঘুমিয়েছিল। প্রহরীর ডাকে ঘুম থেকে উঠে বসলো রাজামশাই। কি হয়েছে প্রহরী, এভাবে ডাকছো কেন? আমাদের রাজ্যে ব্রিটিশ সেনা ঢুকে পড়েছে রাজামশাই। প্রজাদের সবার ঘর থেকে লুটপাট চালাচ্ছে তারা। তুমি কি বলছো এসব প্রহরী? তাহলে তো আমাদের প্রজাদের খুব বিপদ। আমাকে এক্ষুনি তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। রাজ সেনাপতিকে খবর দাও, আমি এক্ষুনি যাব সেখানে। প্রহরী রাজামশাইকে বাধা দিয়ে বলল, রাজামশাই, আপনি সেখানে যাবেন না। ওরা যাকে পাচ্ছে সামনে তাকেই বন্দি করছে। আপনি যাবেন না দয়া করে রাজামশাই। এমন সময় মন্ত্রী এসে বলল, রাজামশাই, খবর এতক্ষণে নিশ্চয় পেয়েছেন, আমাদের রাজ্যে ব্রিটিশ সেনা এসেছে। সব শুনেছি, কিন্তু এখন আমাদের কি করণীয় সেটা বলো। ব্রিটিশ সেনারা আমাদের রাজবাড়ির দিকে আসছে রাজামশাই। আমাদের সবাইকে এক্ষুনি রাজবাড়ি থেকে পালিয়ে যেতে হবে। কি, পালিয়ে যাব? কিন্তু আমি যদি পালিয়ে যাই তাহলে আমার প্রজাদের রক্ষা করবে কে? এখন এসব ভাবার সময় নেই মহারাজ। এক্ষুনি আমাদের রাজবাড়ির সকল মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতে হবে এখান থেকে। কিন্তু মন্ত্রী, এখন আর কোনো কিন্তু নয় রাজামশাই। রাজামশাই, আমি যেটা বলছি আপনি সেটা শুনুন দয়া করে। এরপরে আর কোনো কথা না বলেই রাজা রাজবাড়ির সকল মূল্যবান সম্পত্তি নিয়ে পিছনে ফিরে রাজবাড়ির দিকে একবার তাকিয়ে নিয়ে বেরিয়ে পড়ল সেখান থেকে। এখন এই জঙ্গলের পথ ধরে আমাকে এগিয়ে যেতে হবে, কিন্তু কোথায় যাব আমি এখন? আর আমার রাজ্যবাসীর কি হবে? এমন সময় সে শুনতে পেল রাজবাড়ি থেকে বেশ কয়েকটা গুলির আওয়াজ আসতে। রাজা দাঁড়িয়ে পড়ল। আরে, এটা তো গুলির আওয়াজ। তার মানে ওরা রাজবাড়িতে এসে গুলি চালাচ্ছে। রানী তোর ছেলে মেয়েদেরকে নিয়ে বাবার বাড়িতে গিয়ে বেঁচে গিয়েছে। জানি না ও ফিরে এসে কি দেখবে। ওরা যেন আর রাজবাড়িতে আর কখনো ফিরে না আসে, তাহলে তো ওদেরকেও প্রাণে মেরে ফেলবে। তার মানে ঠাকুমা, ব্রিটিশ সেনারা বুঝি রাজবাড়িতে এসে সবাইকে গুলি করে মেরে ফেলে? হ্যাঁ দাদু ভাই, ঠিক বলেছিস। ওরা সবাইকে মেরে ফেলে। শুধুমাত্র আমার শ্বশুর মশাই সেখান থেকে পালিয়ে গিয়ে বেঁচে যায়। আর ওদিকে রানীমা আর তার ছেলে মেয়ে, মানে তোর দাদু, এরা শুধু বেঁচে গিয়েছিল, কারণ তখন তারা রাজবাড়িতে ছিল না। কি বলছো কি? আচ্ছা ঠাকুমা, তারপর কি হলো বলো, থামলে কেন? আর রাজামশাই তারপর কি করলো সেখান থেকে? সে কি আবার রাজবাড়িতেই ফিরে গিয়েছিল? আরে দাদু ভাই, তার হয়নি। সেদিন রাত্রে আর পারছি না। আর কত দূরই বা চলতে হবে এভাবে? জঙ্গল বেরোলে না হয় একটা বাড়িতে গিয়ে আজকের রাতটা আশ্রয় নেব। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। রাজা অন্ধকার জঙ্গলের মধ্যে এগোতে লাগলো, কিন্তু হঠাৎ তার পথে একটা কুয়ো পড়ল। গভীর এক কুয়ো। জঙ্গলে অন্ধকার থাকায় রাজামশাই কুয়োটা দেখতে পায় না। চলতে চলতে ওই কুয়োর মধ্যেই পড়ে যায় রাজা। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, এখান থেকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আর তার সঙ্গে থাকা রাজবাড়ির মূল্যবান সোনাদানা, মোহর, সবকিছু। ওর মধ্যে পড়ে গেল? তারপর কি হলো ঠাকুমা? আর ওখান থেকে কিভাবে বেরিয়েছিল তিনি? ওখান থেকে রাজামশাই আর কখনো বেরোতে পারেনি।
ওখানেই প্রাণ ত্যাগ করে সে। সে কি, কেউ তাকে উদ্ধার করতে চায়নি সেখানে? কেউ তো জানতোই না সে ওখানে মরে পড়ে আছে। তারপর কোথায় তাকে খুঁজে পাওয়া না গেলে এক সময় ধারণা করা যায় যে রাজা ওখানে পড়ে মারা গিয়েছে, আর তার সমস্ত মূল্যবান জিনিসগুলো আজও ওখানেই রয়ে গিয়েছে। কিন্তু কেউ সেই মূল্যবান জিনিসগুলো উদ্ধারের জন্য সেখানে যায়নি তাহলে? আজ পর্যন্ত কতজন গিয়েছে, কিন্তু কেউ তা উদ্ধার করতে পারেনি। যে কেউ ওখানে গিয়ে কুয়োর দিকে তাকাতেই তাদের চোখ ঝলসে যায়, সারা জীবনের জন্য চোখ হারিয়ে ফেলে। এরকম আরো কত কাহিনী আছে। তাহলে কি ওই জিনিসগুলো উদ্ধার করতে পারবে না আর কেউ? সেটা তো আমার জানা নেই রে দাদু ভাই। তোর দাদু নিজেই এগুলো নিয়ে কথা বলতে চাইতো না। আমার শাশুড়ির কাছ থেকে যেটুকু জেনেছি তোকে সেটুকুই বললাম। তুই আর এসব নিয়ে ভাবতে বসিস না তো। বহুকাল পেরিয়ে গিয়েছে এসবের, সবাই হয়তো ভুলেই গিয়েছে। সঞ্জয় আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল সেই দিন। পরের দিন সকালে মায়ের মুখে যতদূর শুনেছি রাজবাড়িটা ঠিক এই দিকেই। দেখি রাজবাড়িতে গিয়ে কিছু খুঁজে পাওয়া যায় কিনা। ঠাকুমা তো বলেছিল যে রাজবাড়ির পেছন দিক দিয়েই রাজামশাই পালিয়ে গিয়েছিল। তার মানে এখান থেকে কিছু একটা পাওয়া যাবে বুঝি। বেশ কিছু সময় পর সঞ্জয় একটা রাজবাড়ির সামনে এসে দাঁড়ালো, যেটা ছিল ভাঙাচুরো। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বহুদিন কেউ আসে না। হঠাৎ তার চোখ পড়লো রাজবাড়ির পাশের একটি রাস্তায়। ওদিকটাতে একটা রাস্তা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, আর রাস্তাটা তো জঙ্গলের দিকে গিয়েছে বলে মনে হচ্ছে। ঠাকুমার কথা মতো ওটা ওই জঙ্গলেই হবে বুঝি। আমি বরং এই রাস্তাটা ধরেই সামনে এগিয়ে যাই তাহলে। সঞ্জয় এগিয়ে চলল সেই দিকে। জঙ্গলের ভেতরে বেশ কিছুটা আগানোর পরেও কোনো কিছু খুঁজে না পেয়ে জঙ্গলের অর্ধেকটা তো প্রায় পার করে এসেছি, সেটা কোথায়? তবুও তো কোর দেখা মিলল না। তাহলে এখন কি করি? এমন সময় সঞ্জয় একটা আওয়াজ পেল। আওয়াজটা পাওয়াতে সঞ্জয় বেশ কিছুটা অবাকই হলো। এ কি, কিসের একটা আওয়াজ আসছে মনে হচ্ছে? এটা তো শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে যেমন আওয়াজ হয় ঠিক তেমনই আওয়াজ মনে হচ্ছে। কিন্তু ঠাকুমা যে বলেছিল এই জঙ্গলে তেমন কেউ আসে না, তাহলে এটা কে? কে হতে পারে এই নির্জন জঙ্গলে? পাশে তাকাতেই দেখলো দূর থেকে একটা লোক হেঁটে আসছে এদিকে। বাবু, আপনি কি কাউকে খুঁজছেন? কিন্তু তার আগে বলুন আপনি কে, আর এই জঙ্গলে কি করছেন আপনি? আমার বাড়ি এই পাশেই। জঙ্গলের ভিতর দিয়ে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, তাই আমি এই সচরাচর এই জঙ্গলের ভিতর দিয়েই যাতায়াত করি। তা আপনাকে তো আগে কখনো দেখিনি এখানে। আমি এখানে একটা জিনিসের খোঁজে এসেছি। শুনেছি এই জঙ্গলে নাকি একটা রহস্যময় কুয়ো আছে। আপনি কি সেটা খুঁজতে আমাকে সাহায্য করবেন? আপনি যেটা করছেন সেটা এখানে নয়। এখান থেকে পশ্চিম দিকে হেঁটে যান, তারপর দেখবেন একটা বিশাল বট গাছ। ওই বট গাছের পেছনে আছে সেই কুয়োটা। তবে সাবধান, ওই কুয়োটা কিন্তু খুব ভয়ানক। আসুন, আমি না হয় আপনাকে কিছুটা পথ এগিয়ে দিই। বেশ, তাহলে তো ভালোই হয়। এই জঙ্গলটা বড্ড গা ছমছমে। একা একা আমারও ভীষণ ভয় লাগছিল। আপনি আসাতে একটা সঙ্গী পেলাম, বুঝলেন? তাহলে চলুন, আর দেরি না করে আমরা সামনের দিকে এগোই তাহলে। এই তো, চলুন চলুন।
এরপর তারা দুজনে পশ্চিম দিকে এগোতে লাগলো। সঞ্জয় খেয়াল করলো সারাটা সময় লোকটা বেশ চুপচাপ, তাই সঞ্জয় আর কোনো কথা বাড়ালো না। কিছু দূর এভাবেই যাওয়ার পরে লোকটা বলল, তা বাবু, আপনাকে তো দেখে শহরে থাকেন বলে মনে হচ্ছে, কিন্তু হঠাৎ এই জঙ্গলে কি করতে এসেছেন? আর এই কুয়োটার কথাই বা জানলেন কি করে আপনি? জঙ্গলের ওপারে যে রাজবাড়িটা আছে সেটা আমার পূর্বপুরুষের। শুনেছি এই কুয়োতেই নাকি প্রাণ ত্যাগ করে এই রাজবাড়ির রাজা। তারপর থেকে নাকি এই কুয়োতে রহস্যজনক কিছু ঘটে, তাই সেই কাহিনী উদ্ঘাটন করতেই আমি আজ এসেছি এখানে। দেখি কিছু করতে পারি কিনা। বলে পাশে তাকাতেই সঞ্জয় অবাক হয়ে গেল। আশেপাশে কোথাও সেই লোকটাকে আর দেখতে পেল না। এই কি, কোথায় গেল সেই লোকটা? এতক্ষণ তো আমার সঙ্গে ছিল, আমার সঙ্গেই তো কথা বলছিল, কিন্তু হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? নিশ্চয়ই এই কুয়োর কথা শুনে ভয় পেয়ে পালিয়ে গেছে। ভালোই হয়েছে, এবার আমি বরং পা চালাই। ওদিকে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, আবার আমাকে এতটা রাস্তা ফিরতে হবে। যাই, আর দেরি না করি। সঞ্জয় দেখতে পেল সে বটগাছের নিচে চলে এসেছে। আরে, এটাই তো সেই বট গাছ। তার মানে কুয়োটা ওই আশেপাশেই কোথাও আছে। ওটা কি? আরে, ওটা কি? ওটা তো একটা কুয়ো বলে মনে হচ্ছে। যাই তো, সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি তো। এরপর সঞ্জয় এগিয়ে গিয়ে কুয়োটার সামনে দাঁড়ালো। সে দেখলো কুয়োটা শুকিয়ে গিয়েছে। ঠাকুমা যে বলেছিল এখান থেকে নাকি আলো দেখা যায়, আর সে আলোতে তাকালে নাকি সবাই চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। কিন্তু আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। আমি কি কুয়োর ভিতরটা একবার নেমে দেখবো গিয়ে? কিন্তু এত গভীর কুয়োতে আমি নামবো কি করে? দেখি, একবার চেষ্টা করে বরং। এরপর সঞ্জয় এক পা করে কুয়োতে নামতে লাগলো। সে যতটা নিচেই নামছে একটু একটু করে ভেতরটা যেন আলো হয়ে উঠছে। এক সময় কুয়োর একেবারে নিচে পৌঁছে গেল, আর তখন সঞ্জয় যা দেখলো তা দেখে তার চোখ পুরো ধাঁধিয়ে গেল। এটা আমি কি দেখছি? এই কি কি দেখছি আমি এখানে? এখানে তো চারিপাশে কেবল সোনা দানা মণিমাণিক্য, কিন্তু ঠাকুমা যে বলেছিল ওর ভেতরে নাকি কেউ নামতে পারে না। তাহলে আমি কি করে পারলাম? এটা কিভাবে সম্ভব হলো? ব্যাপারটা যে রহস্যজনক খুবই। হঠাৎ একটা ঠান্ডা হাত এসে সঞ্জয়ের ঘাড়ের উপর পড়ল। তাতে সঞ্জয় ভয় পেয়ে গেল। কে কে ওখানে? সঞ্জয় পিছনে ঘুরে তাকাতে অবাক হয়ে গেল। এটা সে জঙ্গলের ভেতরের লোকটা, যে ওকে এই কুয়োটা খুঁজে পেতে সাহায্য করেছিল। আপনি আপনি এখানে কি করে এলেন? তখন ভোজবাজির মতো কোথাও উধাও হয়ে গেলেন, আর এমন অদ্ভুত পোশাক পরে কেন আছেন আপনি? সত্যি করে বলুন তো, কে আপনি? আপনি কি এই সোনাদানার লোভে এসেছেন এখানে? লোকটা কিছু না বলে কেবল হাসলো, বলল, হা 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 হা, সঞ্জয়, তুমি আমাকে চিনবে না, তবে তোমাকে আমার কিছু কথা বলার আছে। আপনি আমার নাম জানলেন কি করে? আর আমার সঙ্গে আপনার কি কথা, বলুন। এতগুলো বছর আমি তোমার অপেক্ষাতেই ছিলাম সঞ্জয়, আজ তুমি এসেছো। লোকটার কথা শুনে সঞ্জয় আবারও অবাক হলো। আমার জন্য অপেক্ষা করছিলেন? তার মানে আপনি জানতেন যে আমি এখানে আসব, কিন্তু আপনি কি করে জানলেন আমি এখানে আসব? জানতে পারবে, সব জানতে পারবে, কিন্তু এখন নয়। এখন আমি যেটা বলছি সেটা করো। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও, আর সঙ্গে করে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে। কিন্তু আগে বলুন তো, কে আপনি? আমি এখানে আসব এটা কি করে জানলেন আপনি? হা 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 হা। তুমি আমার খোঁজে এসেছো, আর আমি জানবো না? তাই কখনো হয় বলো? কে আপনি? আপনার খোঁজে আমি কেন আসব? আমি তো এসেছি। আমি সেই রাজা,
যার মৃত্যুর রহস্য জানতেই তুমি এখানে এসেছো। রাজবাড়ির এই মূল্যবান গুপ্তধনের পাহারা দেওয়ার জন্য আজও আমার মুক্তি হয়নি। আমি আজও এই গুপ্তধনের পাহারা দিয়ে চলেছি শুধুমাত্র আমার বংশের উত্তরাধিকারের জন্য। আর আজ সেই দিন চলে এসেছে। নিয়ে যাও, এখান থেকে সবকিছু নিয়ে যাও। সঞ্জয় সবটা শুনে ভয়ে অজ্ঞান হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের আত্মা মিলিয়ে গেল। বেশ কিছু সময় পর সঞ্জয়ের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই দেখলো জমিদার বাড়ির সামনে পড়ে আছে মাটিতে, আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কুয়োর ভেতরে থাকা সেই মূল্যবান গুপ্তধন। আমার আমার কি হয়েছিল? আমি হঠাৎ জ্ঞান হারালাম কি করে? কি হয়েছিল তখন? আমি তো কিছু মনে করতে পারছি না। এরপর সঞ্জয় চোখ বন্ধ করে কিছুক্ষণ আগে সব ঘটনা মনে করতে লাগলো এক এক করে। এরপর সঞ্জয় উঠে দাঁড়ালো। তার মানে এতদিন রাজামশাই রাজবাড়ির উত্তরাধিকারের জন্য অপেক্ষা করছিল, যাতে করে তার হাতে রাজবাড়ির সমস্ত গুপ্তধন তুলে দেওয়া যায়। এজন্যই বুঝি অন্য কেউ এসে কুয়োর ভেতরে তাকালে তাদের চোখ নষ্ট করে দিত রাজামশাই। এতগুলো বছর তাহলে রাজামশাই গুপ্তধনগুলো পাহারা দিয়ে চলেছিল। আজ তার আত্মার মুক্তি পেয়েছে। যাক। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।